আসসালামু আলাইকুম। 5 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। তোমরা যারা 3 নম্বর এবং 4 নম্বর ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই এই বোর্ডের প্রশ্নগুলো একা একা এবং নিজে নিজে লিখতে পারবে। যেমন ইথিন এবং ইথাইনের কার্বন কার্বন বন্ধন দূরত্বের তুলনা, কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্বের তুলনা, কার্বন কার্বন বন্ধন শক্তির তুলনা, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির তুলনা। ঠিক আছে, তো এগুলো তোমরা নিজেরাই পারবে। যদি তুমি নিজেরা লিখতে নাও পারো তাহলে তোমাদের জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হলো এই বইয়ের 18 এবং 19 পৃষ্ঠাতে এই বোর্ডের অনেকগুলো প্রশ্নোত্তর নিয়ে আলাপ করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই বই থেকেও পড়ে নিতে পারবে, তাহলে তোমাদের জন্য যথেষ্ট সোজা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা মূলত এই 1 থেকে 4 বাদ দিয়ে আমি 5 নম্বর প্রশ্নটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইথিন এবং ইথাইনের সক্রিয়তার তুলনা করো। আমাকে বলো যে একটা যৌগের সক্রিয়তা কিসের উপর নির্ভর করে? কোনো যৌগের সক্রিয়তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন ধরো, যদি যৌগের অণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকে, যদি যৌগের অণুতে ফাঁকা অরবিটাল থাকে, অর্থাৎ অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে এরকম অরবিটাল থাকে, যদি যৌগের অণুর বন্ধন পোলার হয়, বন্ধন শক্তি কম হয়, এবং যদি কোনো যৌগের অণুতে পাই বন্ধন থাকে। তো আমাদের আজকের যে যৌগগুলো ইথিন এবং ইথাইনের সক্রিয়তা তুলনা করার জন্য আমাদের প্রথম শর্তগুলোর কোনোটাই এখানে প্রযোজ্য নয়। শুধুমাত্র পাই বন্ধন আছে কি নাই বা কয়টি আছে তার উপরে ভিত্তি করে আমরা এই যৌগগুলির সক্রিয়তার তুলনা করব। তো ইথেনের ক্ষেত্রে কোনো পাই বন্ধন নাই, সবগুলোই সিগমা বন্ধন। ইথিনের ক্ষেত্রে একটা পাই বন্ধন আছে আর ইথাইনের ক্ষেত্রে 2টা পাই বন্ধন আছে। যেহেতু ইথেনের অণুতে কোনো পাই বন্ধন নাই, সবগুলো সিগমা বন্ধন, এবং সিগমা বন্ধনগুলো আমরা জানি যে সবল হয়, শক্তিশালী হয়, এদেরকে ভাঙতে বেশি শক্তি লাগে, কাজেই এরা সাধারণত রাসায়নিকভাবে অতটা সক্রিয় না বা কম সক্রিয়। আর এই কম সক্রিয়তার জন্য ইথেন হচ্ছে প্যারাফিন শ্রেণীর সদস্য। অর্থাৎ প্যারাফিন কাকে বলা হয়? যে সমস্ত যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার প্রতি কম আসক্তি প্রদর্শন করে, অর্থাৎ কম বিক্রিয়াশীল, তাদেরকে সাধারণত প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থই হলো কম আসক্তি অথবা কম বিক্রিয়াশীল। তো ইথেন এই অণুটি শুধুমাত্র তোমার কি বিক্রিয়া করে? প্রতিস্থাপন বিক্রিয়া করে, দহন বিক্রিয়া করে, আর হচ্ছে ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ 3 রকমের বিক্রিয়া করে প্রধানত। যেহেতু এতে কোনো পাইবন্ধন নাই, এজন্য কোনো কি করে না, কোনো সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না। যেহেতু সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না, এজন্য তার সক্রিয়তা অনেক কম। ওকে, এখন আসি আমরা ইথিনে কয়টি পাইবন্ধন রয়েছে? একটা পাইবন্ধন রয়েছে। সুতরাং ইথিনের সক্রিয়তা ইথেন থেকে অবশ্যই বেশি হবে। এখন ইথেনের সক্রিয়তার থেকে যদি ইথিন বেশি সক্রিয় হয়, তাহলে ইথাইনে কয়টা পাইবন্ধন আছে? ইথাইনে পাইবন্ধন আছে 2টা। সুতরাং খুব সহজেই বলতে পারি যে আমরা ইথিনের থেকে ইথাইন বেশি সক্রিয় হবে। বাট এটা হলো কেমিস্ট্রি, এখানে কোনো কিছুই সুন্দরভাবে সিকোয়েন্সলি চলতে থাকে না। ঠিক আছে, এখানে পাইবন্ধনের সংখ্যা যদিও বেশি হয়ে গেছে, তারপরেও ইথিন থেকে কম সক্রিয়। অর্থাৎ ইথেন থেকে ইথিন বেশি সক্রিয়, আবার ইথাইন থেকেও ইথিন বেশি সক্রিয়। অর্থাৎ সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ইথিন, তারপরে সক্রিয় হচ্ছে ইথাইন, তারপরে হচ্ছে ইথেন। কেমন? এখন এই ইথাইন থেকে ইথিন কেন বেশি সক্রিয় হয়ে গেল, অথবা ইথিন থেকে ইথাইন কেন কম সক্রিয় হয়ে গেল, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো যে ইথিনের আবার সেই কথা চলে আসে, সেটা হলো কি, যে হাইব্রিডাইজেশন। যে ইথিনের কার্বনগুলি হচ্ছে sp2 হাইব্রিডাইজেশনে আছে, তাই না? যার ফলে এই ইথিনের যে হাইব্রিড অরবিটালগুলি, কার্বনের যে হাইব্রিড অরবিটালগুলি, সেগুলো একটু লম্বাটে প্রকৃতির হওয়ার কারণে কার্বন কার্বন বন্ধন দূরত্ব বেশি। আর কার্বন কার্বন বন্ধন দূরত্ব বেশি হওয়ার কারণে তোমার কি হয়েছে, যে পাই বন্ধনটা গঠিত হয়েছে, সেই পাই বন্ধনের ওভারল্যাপিং কম হয়েছে। আর ওভারল্যাপিং কম হওয়ার কারণে পাই বন্ধনের বন্ধন শক্তি কমে গেছে, যার ফলে এটা অল্প শক্তি প্রয়োগ করেই ভেঙে যায় এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সুতরাং এর সক্রিয়তা বেড়ে যায়। আর ইথাইনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ইথাইনের কার্বন পরমাণুগুলো হচ্ছে sp সংকরিত। sp সংকরিত হলে কি হয়?
লোভগুলি গোলাকৃতির হয়, লোভগুলি গোলাকৃতির হলে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কমে যায়, আর বন্ধন দূরত্ব যখন কমে যায় তখন এই যে পাই বন্ধন ইথাইনে, সেই পাই বন্ধনের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে তোমার অসংকৃত অরবিটালগুলির ওভারল্যাপিং খুব ভালোভাবে হয়। যেহেতু ওভারল্যাপিং ভালোভাবে হচ্ছে, তার মানে এই জায়গার যে পাই বন্ধন গঠন হচ্ছে এই পাই বন্ধনগুলো সবল হয়ে যাচ্ছে, যার ফলে এটা ভাঙতে একটু বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে এবং এর সক্রিয়তা কমে যাচ্ছে। তার মানে পাই বন্ধন বেশি হওয়া সত্ত্বেও যেহেতু পাই বন্ধনগুলি ইথাইনের পাই বন্ধনগুলি ইথিনের পাই বন্ধনের থেকে বেশি সবল, যার ফলে ইথাইনের সক্রিয়তা কমে গেছে। আশা করি তোমরা ইথিন এবং ইথাইনের সক্রিয়তা সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটা হলো ইথিন এবং ইথাইনের অম্লধর্মের তুলনা, বিউটাইন 1 এবং বিউটাইন 2 এর অম্লধর্মের তুলনা। তো এই প্রশ্ন উত্তরগুলো আমার বইতে আছে, খুব সুন্দর করে উত্তর দেওয়া আছে। আশা করি তোমরা বই থেকে দেখে নিতে পারবে, আর তা না হলে ওই ভিডিও দেখেও তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। এখন আমি যেটি কথা বলবো সেটা হলো এই 8 নম্বর প্রশ্নটাটি। এটি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সেটা হলো ইথিনের সিএইচ বন্ধন শক্তি ইথাইনের সিএইচ বন্ধন শক্তির থেকে কম হওয়া সত্ত্বেও ইথিন অম্লধর্মী নয় কিন্তু ইথাইন অম্লধর্মী কেন? অর্থাৎ এই হচ্ছে ইথিনের গাঠনিক সংকেত আর এই হচ্ছে ইথাইনের গাঠনিক সংকেত। অম্লধর্মিতা বলতে এখানে হাইড্রোজেন প্রতিস্থাপনের কথা বলছে। কেমন? এদের অম্লধর্মিতা ব্যাখ্যা করতে হবে সক্রিয় ধাতু, যেমন 1 নম্বর গ্রুপে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই সমস্ত ধাতু দ্বারা এই সিএইচ বন্ধনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করা যায় কিনা তার উপর ভিত্তি করে। কেমন? তো দেখা যাচ্ছে যে ইথিনের এই ইথিন সোডিয়ামের সাথে বা পটাশিয়ামের সাথে বা লিথিয়ামের সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না, অর্থাৎ এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় না, যার ফলে ইথিন অম্লধর্মী নয়। আর ইথাইনের যে সিএইচ বন্ধন, এই সিএইচ বন্ধনের হাইড্রোজেন কি হয়? সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করা যায়, সুতরাং ইথাইন হচ্ছে অম্লধর্মী। এখন এরকমটা কেন? অথচ সিএইচ বন্ধন শক্তি এর ক্ষেত্রে হলো 444 কিলোজুল পার মোল, আমরা গত ক্লাসে বলেছি, আর ইথাইনের ক্ষেত্রে বন্ধন শক্তি হলো 552 কিলোজুল পার মোল। ওকে, এর বন্ধন শক্তি বেশি, তারপরেও এটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে। আর ইথিনের ক্ষেত্রে সিএইচ বন্ধন শক্তি কম, তারপরেও এটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে না। এর মূল কারণটা কি? এর মূল কারণ আবার ওই সেই হাইব্রিডাইজেশন। এখানে sp2 হাইব্রিডাইজেশনে আছে কার্বন, যার ফলে তড়িৎ ঋণাত্মকতা কম। তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে এই সিএইচ বন্ধনের পোলারিটি মাত্রা কম, অর্থাৎ এই সিএইচ বন্ধন হচ্ছে অপোলার বন্ধন। ঠিক আছে? যেহেতু অপোলার বন্ধন, সেহেতু এখানে বন্ধন শক্তি কম হওয়া সত্ত্বেও এই হাইড্রোজেনকে সোডিয়াম প্রতিস্থাপিত করতে পারে না। আর এইখানে যে ঘটনা ঘটেছে, এখানে কার্বন হচ্ছে sp সংকরিত হওয়ার কারণে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই সিএইচ বন্ধনে পোলারিটি তৈরি হয়, অর্থাৎ এখানে ডেল্টা মাইনাস আর এখানে ডেল্টা প্লাস। এই যে পোলারিটি তৈরি হলো, এই পোলারিটি তৈরি হওয়ার কারণে এখানে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি তাহলে কি হবে? এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। ঠিক আছে? এই হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। যদি কোনো যৌগের হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা ওই যৌগকে অম্লধর্মী বলতে পারি। ওকে, তাহলে এখানে অম্লধর্মিতার মূল ব্যাপারটা হলো কি? বন্ধন শক্তি নয়, বন্ধনের পোলারিটি। ইথিনের ক্ষেত্রে সিএইচ বন্ধন হচ্ছে অপোলার, এই জন্য এটা সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় না, এই জন্য এটা অম্লধর্মী নয়। আর ইথাইনের সিএইচ বন্ধন হচ্ছে পোলার, যদিও তার বন্ধন শক্তি বেশি, কিন্তু বন্ধন হচ্ছে পোলার হওয়ার কারণে এই হাইড্রোজেনকে সোডিয়াম ধাতু প্রতিস্থাপিত করতে পারে, যার ফলে ইথাইন হচ্ছে অম্লধর্মী। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যাই হোক, আমরা এখন যদি আমাদের নির্দিষ্ট আলোচনায় যাই, সেটা হলো হাইড্রোকার্বন এবং এই হাইড্রোকার্বনের সংশ্লিষ্ট 2-4টা কথা। হাইড্রোকার্বন কাকে বলা হয়? হাইড্রোকার্বন হচ্ছে কি? কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। যেমন মিথেন, ইথেন ইত্যাদি আমরা জানি, এগুলো সব হাইড্রোকার্বন। বেনজিন, টলুইন, এগুলো সবই হচ্ছে হাইড্রোকার্বন। তো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের বিস্তারিত পড়ার আগে আমরা একটু জৈব যৌগগুলোর নামকরণ করার ক্ষেত্রে যে একদম প্রাথমিক যে বিষয়টা অনুসরণ করা হয় সেটাই নিয়ে একটু কথা বলতে চাই। যেমন মনে করো কার্বন সংখ্যা লিখি, এখানে কার্বন সংখ্যা, আর এখানে হচ্ছে ওয়ার্ড রুট অর্থাৎ শব্দমূল।
ওয়ার্ড রুট বা শব্দমূল। যেমন ধরো কার্বন যদি কোনো যৌগে একটা থাকে তখন তার শব্দমূল কি হবে? মিথ। আমরা সবাই জানি। কার্বন যদি দুইটা থাকে তাহলে শব্দমূল হবে ইথ। কার্বন যদি তিনটা থাকে তাহলে শব্দমূল হবে প্রোপ। কার্বন যদি চারটা থাকে তাহলে শব্দমূল হবে বিউট। আর কার্বন যদি পাঁচটা থাকে তাহলে শব্দমূল হবে পেন্ট। এইভাবে কার্বন যদি ছয়টা থাকে হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে অক্ট, নয়টা থাকলে নোন, 10টা থাকলে ডেক, 11টা থাকলে আনডেক বা উনডেক বলা হয় অনেক সময়, 12টা থাকলে ডোডেক, 13টা থাকলে ট্রাইডেক, 14টা থাকলে টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, এরকম। তো এই হলো কোনো একটা যৌগের ভিতরে নাম বলার সময় তার শব্দমূল। এই শব্দমূলটা কিভাবে কাজে লাগে আমরা এখন সেটা দেখি। যেমন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা প্রধানত কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সাইক্লো অ্যালকেন ইত্যাদি। যেমন অ্যালকেন, অ্যালকেন কাকে বলা হয়? কার্বন কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। এখানে এন এর মান কত থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে, 1, 2, 3 ইত্যাদি। তাহলে আমরা যদি CnH2n+2 এখানে 1 বসাই তাহলে আমরা অ্যালকেনের প্রথম সদস্য পাচ্ছি। প্রথম সদস্য কি হচ্ছে? C1H4, তার মানে CH4। আমরা সবাই জানি এটার নাম মিথেন, তাই না? তো মিথেনটা কিভাবে আসছে? যেহেতু কার্বন সংখ্যা একটা আছে এই জন্য মিথ, আর এটা যেহেতু অ্যালকেন শ্রেণীর সদস্য সেই জন্য নাম হচ্ছে মিথ যোগ এন, মানে মিথেন। একইভাবে আমরা যদি এখানে 2 বসাই তাহলে C2H6, অর্থাৎ কার্বন সংখ্যা যেহেতু 2 সুতরাং এর নামের ভিতর কি আসবে? ইথ। আর অ্যালকেন শ্রেণীর সদস্য সুতরাং এর নাম হবে ইথ যোগ এন, ইথেন। একইভাবে কার্বন যদি 3টা হয় তাহলে নাম হবে কি? প্রোপ যুক্ত এন, প্রোপেন। প্রোপ যুক্ত এন, প্রোপেন। এগুলোর আবার আমরা যদি গাঠনিক সংকেত লিখি তাহলে কিভাবে লিখব? প্রথমে কার্বনগুলোকে একক বন্ধনে দিয়ে দাও, তারপরে প্রত্যেকটা কার্বনের যোজনী 4 পূর্ণ করো, অর্থাৎ 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ওকে, এখন সবগুলোতে যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম প্রোপেনের গাঠনিক সংকেত। কিসের গাঠনিক সংকেত? প্রোপেনের গাঠনিক সংকেত। ওকে, এটাকে যদি তুমি একটু কম্প্যাক্ট করে লেখো তাহলে সিকল সংকেত পাবা, যেমন CH3, CH2, CH3। কেমন? এই হলো প্রোপেনের গাঠনিক সংকেত। একইভাবে আমরা যদি বিউটেন বা পেন্টেন লিখি তার আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতগুলো, যেমন বিউটেন কি হবে? C4H10। তাহলে প্রথমে কার্বন কয়টা দিব? 4টা দিব। কেমন? যেহেতু 4টা কার্বন আছে, আর যোজনী কত পূর্ণ করব? 4 পূর্ণ করব। 4 পূর্ণ করে দিলাম, এবং এই সব জায়গায় যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কি পেয়ে গেলাম? বিউটেনের গাঠনিক সংকেত। যেহেতু বিউটেনের গাঠনিক সংকেত এরকম, তাহলে সিকল সংকেত কেমন হবে? CH3, CH2, CH2, CH3। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা যদি পেন্টেন করি তাহলে এর থেকে একটা করে CH2 মূলক বাড়তে থাকবে। কেমন? CH2 বাড়তে থাকবে। পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। হ্যাঁ, এভাবে আমরা প্র্যাকটিস করব। আমাদের বইয়ের ভিতরে তালিকা দেওয়া আছে। কেমন? এবার চলে যাচ্ছি আমরা অ্যালকিনে। অ্যালকিনের সংজ্ঞা আগে বলি। অ্যালকিন কাকে বলা হয়? কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলা হয়। মিনিমাম দ্বিবন্ধনের সংখ্যা একটা হতে পারে, 2, 3, 4, 5 ইত্যাদি যে কোনো সংখ্যক হতে পারে, তবে মিনিমাম 2টা কার্বনের ভিতরে একটা দ্বিবন্ধন থাকতে হবে। সেই রকম হাইড্রোকার্বনকে বলা হবে কি? অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। এখন এখানে এন এর মান কত থেকে শুরু হবে? n = 2 থেকে শুরু হবে, 2, 3, 4 ইত্যাদি যে কোনো সংখ্যক হতে পারে। কেমন? তো আমরা যদি এন এর মান 2 বসাই তাহলে প্রথম সদস্য কি পাচ্ছি? C2H4। তাহলে কার্বন সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে নামের ভিতরে প্রথম আসবে ইথ। আর যেহেতু এটা অ্যালকিন শ্রেণীর সদস্য তাহলে নামের শেষে কি আসবে? ইন, অর্থাৎ ইথ যোগ ইন, ইথিন। হ্যাঁ, এখন এই ইথিনে যদি গাঠনিক সংকেত লিখি তাহলে কেমন লিখবো? প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ড, এন্ড দেন কার্বনের যোজনীগুলো 4 পূর্ণ করো। এই সমস্ত জায়গায় হাইড্রোজেন দিয়ে দিলাম, দিলে কি আসবে? CH2 ডাবল বন্ড CH2, তাই না? একইভাবে আমরা যদি n এর মান 3 বসাই তাহলে কি আসবে? C3H6। তার মানে কি এখানে নাম কি হবে? কার্বনের যেহেতু 3টা আছে তাহলে নাম হবে প্রোপ। নাম হবে প্রোপ। আর এটা অ্যালকিন শ্রেণীর সদস্য, সেই জন্য পূর্ণ নাম হবে কি? প্রোপ যুক্ত ইন, অর্থাৎ প্রোপিন। এর যদি আমরা গাঠনিক সংকেত লিখতে চাই তাহলে প্রথমে 3টা কার্বন যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দাও, প্রথমেই দিলাম, 4 পূর্ণ করো,
ওকে, এই সমস্ত জায়গায় হাইড্রোজেন যদি দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, এখানে CH2, তাই না? তারপরে কি ডাবল বন্ড CH, তারপরে CH3। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা আরেকটা দেখাই, যেমন যদি আমরা 5টা কার্বন দিয়ে করি তাহলে কি আসে, C5H10, মানে 5 কার্বন মানে পেন্ট। ওকে, পেন্ট। আর যেহেতু অ্যালকিন শ্রেণীর সদস্য তাহলে নাম হবে কি, পেন্ট যোগ ইন, অর্থাৎ পেন্টিন। গাঠনিক সংকেত যদি লিখতে হয় তাহলে প্রথমে 5টা কার্বন দাও, যে কোনো জায়গায় তুমি দ্বিবন্ধন দাও। যদি এখানে দ্বিবন্ধন দাও তাহলে নাম হবে পেন্টিন 1, যদি এখানে না দিয়ে এখানে দাও তাহলে নাম হবে পেন্টিন 2। কেমন? তো এখানে যদি আমরা দ্বিবন্ধন দিই তখন এখানে 4টা যোজনী পূর্ণ করার জন্য এখানে 2টা দেওয়া লাগতেছে, এখানে 3টা আছে আর একটা, এখানে 2টা আছে, 2টা আর 2টা, 2টা 3টা। এর ক্ষেত্রে কেমন হচ্ছে, এখানে 1টা আছে তাহলে আর 3টা, এখানে 3টা আছে তাহলে 1টা, এখানে 3টা আছে তাহলে 1টা, এখানে 2টা আছে, এই। ওকে, তাহলে এইটার গাঠনিক সংকেত কেমন হচ্ছে, এটার গাঠনিক সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, তাই না? না, CH2 বন্ড CH3। ওকে, 1 2 3 4 5, পেন্টিন। এটার নাম হচ্ছে পেন্টিন 1 কেন? এই যে 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে তাই। আর এইটা হলো ইউপ্যাক সিস্টেম। আমরা যখন ইউপ্যাক নামকরণ শিখব তখন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এখন যেহেতু উদাহরণ দিচ্ছি তার জন্য একটু সামান্য একটু বোঝাই দিলাম। কেমন? তো এখানে কেমন আসতেছে দেখো, এই সব জায়গায় যদি হাইড্রোজেন দিই তাহলে কি আসে, CH3। এখানে যদি হাইড্রোজেন দিই তাহলে CH, এখানে ডাবল বন্ড, এখানে CH, তারপরে এখানে CH2, তারপরে CH3, তাই না? এখানে ডাবল বন্ড কয় নম্বরে আছে, 1 2 নম্বর কার্বন রয়েছে, সেজন্য এটাকে আমরা পেন্টিন 2 বলবো। হ্যাঁ, এদিক থেকে ঘুরে আসলে আবার পেন্টিন 3 ওটা বলা যাবে না। এই সমস্ত নিয়ম কানুন নিয়ে আমরা পরে আলাপ করব। আপাতত শুধু আমরা সংকেত শিখতেছি। কেমন? প্রাথমিক সংকেত। তো এ হলো অ্যালকিন। আমরা যদি অ্যালকাইনের আলোচনা করি তাহলে জাস্ট এই দ্বিবন্ধনের জায়গায় ট্রিপল বন্ড হবে, অর্থাৎ ত্রিবন্ধন হবে। সেক্ষেত্রে আমাদের সাধারণ সংকেতটা চেঞ্জ হয়ে যাবে, যতগুলো দ্বিবন্ধন আসবে তত মানে 2টা করে হাইড্রোজেন কমবে। তার মানে এখান থেকে এখন কি হবে, সাধারণ সংকেত অ্যালকিন না হয় যদি অ্যালকাইন হয়, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। ওকে, তো এইখানে n এর মান কত থেকে শুরু হবে, এখানেও 2 থেকে শুরু হবে। কারণ কি, যে অ্যালকাইনের সংজ্ঞা কি, যে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে কি বলা হয়, অ্যালকাইন। অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনে মিনিমাম 2টা কার্বনের ভিতরে একটা ত্রিবন্ধন থাকবে, ওকে, সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা কি বলবো, অ্যালকাইন বলবো। ঠিক আছে? তো অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা লিখছি, n এর মানও লিখছি। এখন যদি আমরা প্রথম সদস্য লিখি তাহলে কি আসে, C2H2, তাই না? C2H2, কারণ এখানে 2 দিলে এখানে 2 দুগুণে 4 থেকে 2 বাদ দাও তাহলে 2 থাকে, তাই না? C2H2। এটা যদি আমরা গাঠনিক সংকেত লিখি তাহলে কি করব, প্রথমে 2টা কার্বন দিব ট্রিপল বন্ডে, তারপরে 4 যোজনী ফিল আপ করার জন্য এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, একদম সিম্পল। আবার যদি আমরা C3 দিই তাহলে কি আসে, C3H4, তাই না? এর ক্ষেত্রে আমরা কি করব, 3টা কার্বন আগে দিব একক বন্ধনের, দেন এখন তুমি যেখানে খুশি ত্রিবন্ধন দাও, এখানে দিতে পারো, এখানে দিতে পারো। এবার এখানে দিই, হ্যাঁ, আগের বার তো এখানে দিয়েছিলাম দ্বিবন্ধনের সময়, এবার ডান পাশে দিলাম। তাহলে এখানে কয়টা দরকার আছে, 1 2 3 4, এখানে একটাও দরকার নেই, এখানে একটা দরকার। তাহলে এটার শিকল সংকেত কেমন হবে, CH3 C ট্রিপল বন্ড CH, তাই না? একইভাবে আমরা যদি ধরো একটা বড়টা নিই, ধরো হেপটাইন নিলাম, হেপটাইন, অর্থাৎ C কত, 7, C7, H কত হবে তখন, 7 দুগুণে 14 থেকে 2 চলে গেল 12, C7H12। ওকে, তো কার্বন কয়টা দিব, 7টা, 1 2 3 4 5 6 7টা। যে কোনো জায়গায় ট্রিপল বন্ড দিব, যেখানে ট্রিপল বন্ড দিব সেটাকে আমাদের নাম্বারিং করতে হবে। কেমন? মাঝখানে দিলাম এইখানে, তাহলে বাদ বাকি সবগুলো হাইড্রোজেন পূর্ণ করো, 1 2 3 4, 1 2 3 4, এখানে দরকার নেই, এখানে দরকার নেই, এখানে 4টা ক্লিয়ার করলাম। হ্যাঁ, তাহলে শিকল সংকেত কেমন হলো, CH3 CH2 C ট্রিপল বন্ড C CH2 CH2 CH3। আশা করি অ্যালকিন এবং অ্যালকাইনের সিম্পল ব্যাপারগুলো তোমরা
শিখেছো। এখন যদি আমরা সাইক্লোতে চলে যাই, সাইক্লো অর্থাৎ বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তখন কেমন হবে? বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলো হচ্ছে, যেমন ধরো সাইক্লো অ্যালকেন, কাকে বলবো? সাইক্লো অ্যালকেন। যে সমস্ত চাক্রিক যৌগের কার্বন, যে সমস্ত চাক্রিক বা চক্রাকার হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলো সবাই এক বন্ধনে আবদ্ধ থাকবে, সেই সমস্ত হাইড্রোকার্বনগুলিকে আমরা বলবো সাইক্লো অ্যালকেন। ঠিক আছে? তো সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত হলো CnH2n। কেমন? অ্যালকিনের সাধারণ সংকেত আর সাইক্লো অ্যালকেনের সাধারণ সংকেত একই। তো এখানে n এর মান কত থেকে শুরু হবে? অ্যালকিনের ক্ষেত্রে শুরু হয়েছিল 2 থেকে, আর এখানে n এর মান শুরু হবে কত থেকে? 3 থেকে। 3 4 5 এরকম, খুব বেশি না, 3 4 5 6 7, হ্যাঁ এরকম, খুব বেশি এটা হবে না, কারণ চক্র তো, চক্র খুব বড় হবে না। ওকে, তো এখানে যদি আমরা 3 দিয়ে শুরু করি, তাহলে 3টা কার্বন দিয়ে আমাকে প্রথমে একটা চক্র গঠন করতে হবে, তাই না? যেহেতু আমরা বলেছি যে এমন চক্রাকার হাইড্রোকার্বন হবে যে চক্রাকার হাইড্রোকার্বনে কার্বনগুলো সব একক বন্ধনে থাকবে, সেই জন্য আমরা এভাবে আঁকলাম। এবার প্রত্যেকটা কার্বনের যোজনী কত ফিল আপ করতে হবে? 4। এই যে 4 ফিল আপ করে দিলাম। হ্যাঁ, এই সমস্ত জায়গায় সব কি যাবে? হাইড্রোজেন চলে যাবে, তাই না? ওকে, তাহলে এর নাম কি হবে? এর নাম কি হবে? যেহেতু কার্বন সংখ্যা আছে 3, তাহলে রুট, ওয়ার্ড রুট কি হবে? প্রোপ, তাই না? প্রোপ। আর যেহেতু এটা চক্রাকার যৌগ, এর জন্য নামের শুরুতে কি আসবে? সাইক্লো। সুতরাং এর নাম হবে সাইক্লোপ্রোপেন। সাইক্লো প্রোপ। আর যেহেতু এক বন্ধনে আছে, অ্যালকেন শ্রেণীর সদস্য, সুতরাং এন যুক্ত হলো, অর্থাৎ সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। এটাকে যদি আমরা একটু শিকল সংকেতের মতো আঁকি, তাহলে এরকম আঁকতে পারবো, এরকম। আবার এটাকে আবার আরও সংক্ষেপে আঁকা যায়, মানে কার্বন স্কেলেটাল সিস্টেম বলা হয়। এইভাবে একটা ত্রিভুজ এঁকে দিলেই সাইক্লোপ্রোপেন হয়ে গেল, যেখানে প্রত্যেক কোণা CH2 CH2 CH2, এই কোণাগুলোকে CH2 মিন করতেছে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা যদি সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন এই সমস্ত আঁকি, তাহলে কেমন হবে? আর একটা দেখাই, যেমন ধরো সাইক্লো, কোনটা দেখাবো? সাইক্লোপেন্টেন দেখাই। সাইক্লোপেন্টেন, তার মানে এই হলো একটা কার্বন, এই একটা কার্বন, একটা একটা এই একটা ঘরের মতো আঁকা হয়ে গেল, তাই না? তাহলে এখানে সবাই একক বন্ধনে আছে আর চক্রাকার যৌগ, তার মানে এটা সাইক্লো যৌগ এবং অ্যালকেন শ্রেণীর। তাহলে বাদ বাকি সবগুলোতে যদি হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে কয়টা হয় হাইড্রোজেন? এখানে 2টা 2টা, সবগুলোতে 2টা লাগবে, তাই না? সবগুলোতে 2টা। ওকে, এটাকে আবার সংক্ষেপে লিখতে পারবো ইচ্ছে করলে, এরকম করে ঘরের মতো করে। এই প্রত্যেক কোণা কোণা কি বোঝাচ্ছে? CH2। তাহলে এটা একটা সাইক্লোপেন্টেনের উদাহরণ। কেমন? সাইক্লোপেন্টেনের সংকেত। হ্যাঁ, এখন আমরা যদি সাইক্লো অ্যালকিনের কথা চিন্তা করি, তাহলে কি হবে? ওই একই কথা, চক্রাকার হাইড্রোকার্বন, যেখানে 2টি কার্বনের ভিতরে কমপক্ষে একটা কি থাকবে? দ্বিবন্ধন থাকবে, তাই না? তখন সেটা সাইক্লো অ্যালকিন হবে। সাইক্লো অ্যালকিনের সাধারণ সংকেত হবে CnH2n-2, অর্থাৎ অ্যালকাইনের সাধারণ সংকেত আর সাইক্লো অ্যালকিনের সাধারণ সংকেত একই। তো এখানেও n এর মান 3 থেকে শুরু হবে। কেমন? তো যদি 3টা দিই, তাহলে এই হলো আমাদের প্রথম একটা সাইক্লিক যৌগ, যেখানে কি থাকতে হবে? অ্যালকিন, যেহেতু একটা দ্বিবন্ধন থাকতে হবে, তাই না? তাহলে এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম। এখন এই কার্বনের যোজনী কত বাকি আছে? 1। এই কার্বনের যোজনী কত বাকি আছে? যে 3 আর 1 4। এর কটা বাকি আছে? 2টা। তার মানে এটা হলো সাইক্লোপ্রোপিন। কি নাম হবে এটার? সাইক্লোপ্রোপিন। আশা করি বুঝেছো। এটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই, তাহলে এরকম লিখতে পারবো, এই জাস্ট এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, এটা হলো সাইক্লোপ্রোপিন। একইভাবে আমরা যদি সাইক্লোবিউটিন করি বা সাইক্লোহেক্সিন করি, তখন কেমন হবে? সাইক্লোহেক্সিন, অর্থাৎ 6টা কার্বন দিতে হবে, তাই না? এই যে 6টা কার্বন দিলাম। এখন যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দিতে হবে, যে কোনো একটা জায়গায়, তোমার যেখানে মন চায়। আমি এখানে দিলাম। তাহলে বাদ বাকি কার্বনগুলো সব হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। 1 2 3 4, 2টা দিলাম। 1 2 3 4, এখানে একটা দিলাম। 1 2 3 4, এখানে 2টা, এখানে 2টা, হ্যাঁ এখানে 2টা, সরি এখানে একটা। হ্যাঁ, তো যাই হোক, এটা হলো সাইক্লোহেক্সিনের শিকল সংকেত। এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, তাহলে কেমন লিখবো? এই যে জাস্ট এরকম। এটা হলো সাইক্লো
হেক্সিনের সংকেত। তো এই হলো মোটামুটি কিছু হাইড্রোকার্বন এবং তাদের শ্রেণী নিয়ে আলাপ। আজকে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবার সুস্থতা কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।